পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট আজকে জমা দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। এছাড়াও 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে বলে দাবি করা হয়েছে সিবিআই এর জমা দেওয়া এই ফাইনাল চার্জশিটে। এই চার্জশিটে রয়েছে কি, ঠিক কি দাবি করেছে সিবিআই, বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রকাশ, দেখো সুরজিৎ, চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে এবং চার্জশিটের নাম রয়েছে একজন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এই চার্জশিটে তারা কিন্তু কোর্টকে, অর্থাৎ চার্জশিটে দাবি করছে সিবিআই এর আধিকারিকরা যে মোট 600-টির বেশি বেআইনি চাকরি হয়েছিল। কোন কোন পুরসভায় হয়েছিল? এমন 8টি পুরসভার নাম রয়েছে, দক্ষিণ দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা সহ বড়নগর পুরসভা সহ 8টি পুরসভার নাম রয়েছে, যেখানে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য প্রমাণ এবং নথি তাদের হাতে রয়েছে, যেটা দেখে সামনে তারা মনে করছেন যে দুর্নীতি হয়েছে। এবং কিভাবে এই দুর্নীতি হয়েছিল, ডিএলবি একটি সংস্থা যে কিন্তু এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার উপরে নজরদারি চালায়, তখন ডাইরেক্টর ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এবং এই চার্জশিটে সিবিআই দাবি যে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর ছিলেন, তিনি পুরোটাই জানতেন যে বেআইনিভাবে চাকরি দেওয়া হচ্ছে, বেআইনিভাবে এবিএস ইনফোজোন অয়নশীলের সংস্থা তাকে বরাদ দেওয়া হচ্ছে এবং সেখানে ওএমআর শিট ম্যানিপুলেট করে চাকরি দেওয়া হচ্ছে। এবং এই দাবি সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সিবিআই গোয়েন্দারা কোর্টে পৌঁছে যান এবং চার্জশিট জমা দিয়েছেন। এই চার্জশিটে একজন আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এই চার্জশিটে তদন্ত চলাকালীন একাধিক প্রভাবশালী বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চলেছিল। বিভিন্ন সময় কিন্তু সিবিআই সূত্র মারফত বা ইডি সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে একাধিক প্রভাবশালীদের নাম সামনে এসেছিল। আজকের এই চূড়ান্ত চার্জশিট দেওয়ার মানেই হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া শেষ, অর্থাৎ যে প্রভাবশালীদের নাম সামনে এসেছিল বা এতদিন ধরে যাদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হলো, একাধিক তথ্য সামনে আসলো, তাদের কারোর নাম এই চার্জশিটে নেই। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, আইনজীবীরা যেটা তুলছে, তাহলে কি প্রত্যেকে ক্লিন চিট পেয়ে গেল? বেশ প্রকাশ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে একেবারে কৃষ্ণ মিত্রের কাছে আসতে চাইবো। তা 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, এইটা কিন্তু সিবিআই তদন্ত সম্পূর্ণ করার পর যে ফাইনাল চার্জশিট জমা দিয়েছে সেখানে দাবি করছে। তার মানে কৃষ্ণদা, স্কুলে চাকরি থেকে পুরসভায় চাকরি সবেতে দুর্নীতি প্রমাণ করতে হবে তো, না তো সেইগুলো তো বারবার দেখছি। এইভাবে সিবিআই ইডি বলেছিল প্রফুল্ল প্যাটেলের 1000 কোটি টাকার বেআইনি সম্পত্তি তাকে ক্রোক করা হয়েছিল। তারপরে প্রফুল্ল প্যাটেল কি অদ্ভুত একটা জাদুই বিষয় আমরা দেখলাম যে বিজেপির সাথে যখন যুক্ত হলো তার দল, তার এই 1000 কোটি টাকা সম্পত্তি থেকে ক্রোক উঠে গেল। তো এইগুলো কেন করা হচ্ছে, এর পেছনে তো বারবার দেখছি রাজনৈতিক অভিসন্ধি। এটা তো কোনো দুর্নীতি খোঁজা হচ্ছে না। দুর্নীতি খোঁজা হলে আমরা দেখতাম সেইগুলো কোর্টে গিয়ে প্রমাণিত হচ্ছে। কোর্টে আমরা দেখছি বারবার, আমরা আদালতের নির্দেশে হচ্ছে। বিগত 5-6 বছরে আমরা দেখেছি বিভিন্ন কোটাতে মিথ্যে অ্যাফিডেভিট দিয়ে আইএস পরীক্ষাতে তারা আইএস হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, পরে দেখা গেছে কেউ হ্যান্ডিক্যাপ কোটা, কেউ কোটা মিথ্যে প্রমাণিত হয়েছে, যারা কেউ হ্যান্ডিক্যাপ নয়, যারা কেউ সেই কোটার ভুক্তভোগী নয়, কিন্তু তারা সেই কোটাতে চাকরি পেয়ে গেছে। কিন্তু ব্যবস্থা কোথায় হয়েছে? আমরা তো 5 বছরে কাউকে গ্রেপ্তার, কোনো কেন্দ্রীয় সরকারি কোনো পদক্ষেপ দেখিনি। কিন্তু এইটা পুরোপুরি এদের কনভিকশন রেট দেখো, সিবিআই 5%। আমি উত্তর নেব, অভ্রসেন। দেখুন, সবাই খারাপ, বিজেপি খারাপ, ইডি খারাপ, সিবিআই খারাপ, কোর্ট খারাপ, সবাই খারাপ। একমাত্র সৎ, একমাত্র ভালো হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসের চোর চাদুরা হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে সৎ। এবং সবচেয়ে সৎ বলেই কিন্তু যখন ক্ষমতায় আসেনি তখন তারা দেয়ালে দেয়ালে লিখতো যে সততার প্রতীক, সততার প্রতীক। কিন্তু এখন এত সততা বেড়ে গেছে যে একটা দেয়ালে লেখার সাহস নেই এদের। এদের মুখপাত্ররা টেলিভিশনে এসে এইসব বড় বড় ডায়লগ বেড়ে যায়, কিন্তু এমন নির্লজ্জ দেখুন এখানে ডায়লগ বেড়ে যায়, তুমি একটা দেয়ালে লিখতে পারি না যে ওরা সততার প্রতীক। সবচেয়ে বড় চোর ছ্যাচোর বাটপার হচ্ছে এই তৃণমূলে রয়েছে, সবচেয়ে বড় চোর ছ্যাচোর বাটপার। কিন্তু আমি বলছি সেইটা আলটিমেটলি অভ্র, এইটা তো আলটিমেটলি আদালতে গিয়ে সিবিআই কে প্রমাণ করতে হবে কনভিকশনটা কোথায়। একাধিক দুর্নীতির অভিযোগের তদন্ত সিবিআই ইডি করেছে, কতজনকে কনভিক্ট করতে পেরেছে? দেখুন, আদালতে প্রমাণ হবে, সব গাড়োতে ঢুকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সব কাজ ইডি সিবিআই করছে, রাজ্যের যে এক্সিকিউটিভ বডিজ গুলো আছে, অ্যান্টি করাপশন ব্যুরো আছে, ইকোনমিক অফেন্সেস উইং আছে, তারা কি বসে বসে আঙ্গুল চষে? এই যে একের পর এক সব ক্ষেত্রে দুর্নীতি হচ্ছিল, পৌরসভা থেকে স্কুল কোথাও বাদ রাখেনি।
সেখানে দাঁড়িয়ে এত যে দুর্নীতি হলো, রাজ্য সরকারের অধীনস্থ এই যে এক্সিকিউটিভ বডিজ গুলো কিচ্ছু করেনি। Last সব 10 তো করছে বছরে সিবিআই, বিভিন্ন সব তো রাজ্যকে করছে কত ইডি। বেশ 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 আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, দুজনকে থামালাম। আমি শুধু দর্শকদের একটু স্মরণ করিয়ে দেব, এই যখন পুরনিয়োগে দুর্নীতির অভিযোগটা সামনে আসে, ইডির আইনজীবী দাঁড়িয়ে আদালতে কি বলেছিলেন যে সরকারি চাকরিতে এত দুর্নীতি হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে ইডি কি বলেছিল, রেড চার্ট সামনে এনেছিল ইডি সূত্রে যেটা খবর পেয়েছিলাম আমরা, যে শ্রমিকের চাকরি 4 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, গাড়ি চালকের চাকরি 4 লক্ষ টাকা, সাফাই কর্মী 4 লক্ষ টাকা থেকে শুরু করে টাইপিস্টের চাকরি 7 লাখ টাকায় বিক্রি হয়েছে বলে ইডি একেবারে আদালতে দাঁড়িয়ে একটা রেড চার্ট সামনে এনেছিল। এবং তারপর আপনারা জানেন যে প্রচুর মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা, বহু প্রভাবশালীর নাম সামনে এসেছিল। কিন্তু বিস্ময়ের যেটা জায়গা বিক্রম, যে আজকে ফাইনাল চার্জশিট জমা দিল সিবিআই, মানে তদন্ত শেষ, একজনও প্রভাবশালী মন্ত্রী বা কোনো শাসক দলের নেতার নাম নেই। দেখুন, কৃষ্ণবাবু বলছিলেন যে এটা পলিটিক্যাল ইস্যু বানানো হচ্ছে। প্রথমত এই যে মামলাগুলো হয়েছিল এগুলো কোনো পলিটিক্যাল ইস্যু না, যারা ক্যান্ডিডেট তারা নিজেরা এসে মামলা করেছিল এবং কোর্ট অর্ডার দিয়েছিল। দ্বিতীয় বিষয়টা হলো সিবিআই যখন মামলাটা নেয়, আমি এটা বলবো না যে শুরুর দিকে সিবিআই খারাপ তদন্ত করেছে, শুরুর দিকে কিন্তু সিবিআই ভালোই তদন্ত করেছে, কারণ গাজিয়াবাদে গিয়ে 22 লক্ষ ওএমআরকে তারা রিট্রাইভ করেছে ডেটা পঙ্কজ বানসালের ডেটা। সিবিআই তদন্ত করতে করতে, ইডি তদন্ত করতে করতে আমরা দেখেছিলাম তারা মিউনিসিপ্যালিটি স্ক্যামেরও তারা বিভিন্ন যারা উইটনেস তাদেরকে জেরা করে তারা পেয়েছিলেন এবং তারা মিউনিসিপ্যালিটি স্ক্যাম নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং মিউনিসিপ্যালিটি স্ক্যাম নিয়ে, রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে অনেক দূর অবধি সিবিআই এবং ইডি তদন্ত করেছিলেন। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না একটা লেভেল অবধি যাওয়ার পরে তারপরে যেন সিবিআই কোর্ট এটাও বলেছিল যে শিক্ষা দুর্নীতির সঙ্গে পুরো দুর্নীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। শুধু পুরো দুর্নীতি না, আরও পশ্চিমবাংলায় যত রিক্রুটিং এজেন্সি আছে এবং যত এক্সামিনিং বডি আছে এগুলোর মধ্যে পুরোপুরিভাবে দুর্নীতি ছেয়ে গেছে। আমরা নিজেরাও মামলা করতে গিয়ে বুঝেছিলাম এবং যেটা যেভাবে উঠে এসেছিল মামলা করার সময়, আলটিমেটলি আমরা দেখছি একটা লেভেলের পরে গিয়ে কোথায় যেন সিবিআই বা ইডি এরা কিরকম যেন হারিয়ে যাচ্ছে। এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি। আমরা আদালতের কাছে আবারও এটা নিয়ে যাব, এটা নিয়ে ইয়ে করবো। কিন্তু একটা জিনিস মেনলি দেখবেন, যতক্ষণ আদালত এই টোটাল তদন্তটাকে মনিটর করছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু তদন্ত বেশ গতি নিয়ে এগোচ্ছিল। তারপরে আদালতের তদন্তর মনিটরিং, কারণ আদালতে প্রচুর মামলা হয়, শুধু তো এই মামলা নিয়ে আদালত থেমে থাকবে না, প্রচুর মামলা হয়। সেখান থেকে আমরা দেখলাম ইডি বা সিবিআইটা কোথার থেকে যেন ব্যাপারগুলোকে আরও নরম করে দিল বা আরও জিনিসটাকে হালকা হয়ে গেল। কারণ এই যে এত বড় তদন্ত হয়েছে, আমি এটা বিশ্বাস করি না যে শুধু পার্থ চট্টোপাধ্যায় বা শুধু চন্দ্রনাথ সিনহা এরকম একজন দুজন মন্ত্রী এর মধ্যে, যেখানে বৃহত্তর প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিটা স্টেপে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা থেকে একদম চাকরি নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত প্রতিটা স্টেপে ইলিগ্যালিটি, প্রতিটা স্টেপে দুর্নীতি হয়েছে। এখন সিবিআই এটাকে কিভাবে প্রমাণ করবে বা কিভাবে নিয়ে যাবে। তবে এটা ঠিক যে ফাইনাল চার্জশিট হয়ে যাওয়ার পরেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে অস্ত্র যে নেই একেবারে তা নয়, ফার্দার ইনভেস্টিগেশন হয়, আমাদের আইনে সেই প্রভিশন আছে। ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই বা ইডি চালিয়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো মানে চার্জশিট জমা দেওয়ার পরে যে সেটা হয় না তা নয়। কিন্তু এত বড় একটা দুর্নীতি যেটা পুরো একটা জেনারেশনকে পুরো শেষ করে দেবে, একটা লেভেল অবধি সিবিআই ডেফিনেটলি তদন্ত করেছে, তা না হলে তো বা ইডি তদন্ত করেছে। কারণ 50 কোটি টাকা তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে তারা পেয়েছিলেন। কিন্তু তারপরে তদন্তটা, তারপরে স্টেপটা কি হলো সেটাই কিন্তু আমাদের কাছে প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।